প্রিয় দর্শক, আপনারা আজকের পর্বে দেখছেন হাজ্জাজ বিন ইউসুফের সাথে আমরা কথা বলবো। তার আগে একটু বলে নিই, বিদেশের গল্প এটি শুধুমাত্র একজন প্রবাসী জীবনের গল্প নয়, এটি একটি সংগ্রামের, স্বপ্নের এবং নতুন করে পথ চলার কাহিনী। যেখানে আমরা কথা বলি প্রবাসে থাকা বিভিন্ন পেশাজীবী, অপেশাজীবী ইন্ডিভিজুয়ালের সাথে। বিদেশের গল্প এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি শুনবেন বাস্তব জীবনের সাহসী সিদ্ধান্ত, পেশাগত পরিবর্তন, প্রবাসের চ্যালেঞ্জ আর অভিবাসনের ভেতর বাহির সবকিছুই প্রবাসীর মুখ থেকেই। যেমনটা বলছিলাম যে এই পর্বে আমরা শুনবো হাজ্জাজ বিন ইউসুফের কথা বা গল্প। বাংলাদেশের একজন প্রতিশ্রুতিশীল কেমিক্যাল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শেভরনের সফল ড্রিলিং ইঞ্জিনিয়ার, এরপর শিক্ষকতা, আর এখন নরওয়ে ইউনিভার্সিটি অফ স্টাভেঞ্জারে পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন। তার এই বহুমাত্রিক যাত্রা যেন জীবনের প্রতিটি বাঁকে নতুন কিছু শেখার সৃষ্টির সুযোগ এনে দিয়েছে, এবং আমরা হয়তো বা সেখান থেকে অনেক কিছু জানবো এবং শিখবো। চাকরির শুরুর দিনগুলো হাজ্জাজ বিন ইউসুফের কেটেছে সিলেটে এবং থাইল্যান্ডের অফশোর রিগে, যেখানে তিনি রাত দিন মিলিয়ে আম, ঝুঁকিপূর্ণ কাজ করতেন, এবং ডেফিনেটলি এরপরে ঢাকায় ফিরে আসছেন, ফিরে এসে শিক্ষকতা করেছেন বুয়েটে। বর্তমানে তিনি গবেষণা করছেন, যেমনটা বলছিলাম, ইউনিভার্সিটি অফ স্ট্যাভেঞ্জারে সাস্টেইনেবল প্লাগ অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট নিয়ে। এটা মূলত হচ্ছে যে কিভাবে পরিবেশের ক্ষতি কমিয়ে এবং দক্ষতা বাড়িয়ে এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একটা টেকসই ড্রিলিং পদ্ধতি উন্নয়ন করা যায়, সেই কাজ নিয়ে। সো হাজেজ ভাই, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই বিদেশের গল্পের অনুষ্ঠানে। যেমনটা জানছিলেন যে বিদেশের গল্পে আমরা মূলত চেষ্টা করি প্রবাসে যারা থাকে তারা কিভাবে তাদের জীবনযাপন করে। তো কি করছিলেন? অফিস করছি। তো আচ্ছা। সপ্তাহের শেষ দিন। তো এখন হচ্ছে কিছু কাজ গোছাচ্ছি, কিছু টেস্ট সামনে আছে, সেগুলো প্রিপারেশন নিচ্ছি। হুম হুম। অনেক কিছু স্যাম্পল আছে, সেগুলো গোছাতে হচ্ছে। তো ওগুলো মিলেই আচ্ছা কেটে আচ্ছা। যাচ্ছে। আর এখন সামার চলছে, তো বিল্ডিং এর অর্ধেক লোকজনই ছুটিতে। তো একটু স্লো কাজকর্ম আগাচ্ছে। তো আপনি তো দেশেও বিভিন্ন জায়গায় কাজ করছেন, ইভেন হচ্ছে যে ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেছেন, বুয়েটের মতো জায়গায়। তো কাজের পার্থক্যটা আসলে মানে বিদেশে কেমন, এবং হচ্ছে যে আমাদের দেশের মধ্যে যদি তুলনা করা হয় সেটা কেমন? মেইন ডিফারেন্সটা গবেষণায়। বাংলাদেশে যে সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলো খুবই কম। এটা আমি বলবো সবচেয়ে বড় ডিফারেন্স। আর এখানে ধরেন, এখানে পিএইচডি আমি করছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি এখানে অফিসিয়ালি আমার ইয়া হচ্ছে একজন জব হোল্ডার হিসেবে। হুম হুম। নরওয়েতে পিএইচডি হোল্ডারদের, পিএইচডি ক্যান্ডিডেটদের অ্যাকচুয়ালি জব হোল্ডার হিসেবে ধরা হয়। সো আমি একজন জব হোল্ডারই সব সুযোগ সুবিধা পাচ্ছি। সো এটা অ্যাকচুয়ালি একমাত্র স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোতেই হয়, এবং সেটা অ্যাকচুয়ালি আমাকে অনেক বেশি রিল্যাক্সে থাকার সুযোগ দিয়েছে। আচ্ছা। আর বাংলাদেশে যেটা প্রবলেম ছিল, আমি বলবো যে লাইক গবেষণায় বিভিন্ন নমুনা পাওয়া, ইকুইপমেন্ট তো সমস্যাই, নমুনা পাওয়াটাও একটা সমস্যা। এখানে যেরকম আমি মোটামুটি চারটা বড় বড় ইন্টারন্যাশনাল আইওসি সাথে কাজ করছি, যারা হচ্ছে আমাকে তাদের স্যাম্পল পাঠায়, যেগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমাদের গবেষণা থেকে এগিয়ে নিচ্ছি। বাংলাদেশে এরকম একটা স্যাম্পল পাওয়ার জন্য অনেক পরিশ্রম করা লাগে। এখানে যেরকম জাস্ট একটা মেইল দিয়ে মোটামুটি সব কাজ করে ফেলা যায়, অত সহজ অ্যাকচুয়ালি বাংলাদেশের সিস্টেম এখন গুলো হয়নি। আচ্ছা। তো আমি জানি না কালচারালি কতটুকু পার্থক্য আছে, বাট একটা প্রশ্ন একটু করতে চাই। যেমন ধরেন, আপনি তো নরওয়ে থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছেন, তারপর দেশে ফিরে এসেছেন। আম, হুম আপনি শেভরনে কাজ করেছেন, তারপরে হচ্ছে বুয়েটে শিক্ষকতা করেছেন, তারপর আবার যে ফিরে যাওয়া এবং হুম। পিএইচডি করা, এই তাড়নাটা কেন আসলে, বা কি দরকার ছিল? দেশে কি মানে জাস্ট মানে কি ধরনের তাড়না থেকে বা কি ধরনের অপ্রাপ্তি থেকে আসলে যাওয়া, এরকম কিছু কি আছে? না, ওরকম কিছু নাই। দেশে আমার শুধুমাত্র মনে হইতো যে স্যালারিটা একটু ভালো হইলে, বেশি হলে ভালো হইতো। ওইটাই একটা ইয়া। কিন্তু এর বাইরে আমি মোটামুটি, আমি বলবো যথেষ্ট আমি সন্তুষ্ট ছিলাম। যদিও আমার মতে খাবার দাবার গুলো যদি একটু ভেজাল মুক্ত হতো, সেটা বেটার হইতো। আদার দেন দ্যাট, আমার পিএইচডিটা আসলে আমার কাজের জন্য দরকার, কারণ হচ্ছে পিএইচডি ছাড়া অ্যাকচুয়ালি পরবর্তীতে অ্যাসোসিয়েট প্রফেসর হওয়া এবং পুরোপুরি প্রফেসর হওয়া আমার পক্ষে পসিবল না। আচ্ছা। তো ক্যারিয়ার গ্রোথের জন্য আসলে পিএইচডি ডিগ্রিটা বা হ্যাঁ, আমি যেহেতু শিক্ষকতায় doctorate আছি, পাওয়া খুব- ক্যারিয়ার করতে জন্য পিএইচডি লাগবেই কাইন্ড অফ।
আচ্ছা কারণ আচ্ছা। বাংলা আমি তো অ্যাকচুয়ালি ক্লাসে শুধু পড়াবো না, আমাকে গবেষণা করতে হবে। তো পিএইচডি অ্যাকচুয়ালি হচ্ছে গবেষণা থেকে অ্যাকচুয়ালি শেখানো হয় যে অ্যাকচুয়ালি কিভাবে গবেষণা করতে হয়, কিভাবে একটা রেজাল্টে পৌঁছাতে হয়। এই অনেকগুলা স্কিলই পিএইচডি ছাড়া জানা সম্ভব না। তো ওইটা থেকেই অ্যাকচুয়ালি পিএইচডি করতে আসা। ওকে ওকে, অনেক ধন্যবাদ, আমরা মনে হয় বুঝছি। তো আমাদের দর্শক যারা আছে তাদের সহজাতভাবে একটা প্রশ্ন থাকে। আম, সবাই তো ধরেন দেশের বাইরে পড়তে যেতে চায়, কাজ করতে যেতে চায়, বাট সুযোগ এবং হচ্ছে যে জানার কমতির জন্য হয়তো বা অনেকে পেরে ওঠে না। তো আপনি যদি আপনার এই জার্নিটা একটু বলতেন আমাদের দর্শকদের জন্য, যদি তারা কোনোভাবে উপকৃত হয়, যে কিভাবে এই জার্নিটা শুরু হলো, এবং যদি একজন কেউ অ্যাসপিরেন্ট এরকম থাকে যে যেতে চায় এবং কাজ করতে চায়, তাহলে তার কি কি পদক্ষেপগুলা নেওয়া দরকার বা শুরু করা উচিত? আমার মতে আহ শুধু এই কাজের জন্য না, যে কোনো কাজই করতে চাই তার দরকার হচ্ছে ইনফরমেশন জোগাড় করা, হুম হুম। ওই জিনিসে সময় দেওয়া। এটা শুধু উম, নরওয়ে না, যে কোনো দেশে যে যেতে চায় তা জানা উচিত যে ওই দেশে সে কিভাবে যেতে পারবে, তার কি ধরনের স্কিল আছে, এবং সেই স্কিলটা ওই দেশের ওদের স্কিল রিকোয়ারমেন্ট কি, এবং তাদের কাজের সুযোগ কেমন, সেটা কি তার সাথে মিলে কিনা, এবং তার ভবিষ্যতে তার কাজ করার সুযোগ কেমন আছে। এরকম অনেক কিছু ব্যাপার আছে। আমার ক্ষেত্রে যেরকম হচ্ছে, আমি বলবো আমি লাকি। আমি হচ্ছে ওইভাবে আহ, আমার ব্যাচেলর শেষ করার পর যে বিদেশ যেতে হবে এরকম কোনো ইয়ে আমার মধ্যে ছিল না। জাস্ট হচ্ছে লাকিলি ওই মোমেন্টেই আমার ইউনিভার্সিটির সাথে নরওয়ে একটা ইউনিভার্সিটির একটা চুক্তি হয়, এবং যার মাধ্যমে কিছু স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়া হয়, এবং আমি জাস্ট কোনো ইয়া ছাড়া এখানে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তো সেখান থেকে আমার প্রথম নরওয়েতে আসা। যেহেতু স্কলারশিপের চুক্তিটা, নট চুক্তি না, কেন চুক্তি ছিল না, কিন্তু এটা ভার্বালি বলা হচ্ছিল যে তোমাদেরকে স্কলারশিপ দেওয়া হচ্ছে যেন তোমরা কাজ শিখো, তারপরে সে দেশের খনিজ সম্পদ শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করো। সো আমি আসলে যখন মাস্টার্স করেছি আমার মাথায় এটাই ছিল দেশে গিয়ে কাজ করব। সো ওইটাই আমি অ্যাকচুয়ালি লাস্ট দেশে ব্যাক করেছি 2009। সো আমি আর এখানে 12-13 বছর সেই কাজই করে গেছি। আর পিএইচডিতে আমার চাকরির জন্য দরকার ছিল, আর আমার তখন মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি এখন আমি মুভ করতে পারি, কারণ আমি মনে হয় আমি ইতিমধ্যেই যে কাজে আমাকে মাস্টার্স করতে পাঠানো ছিল সে কাজটা আমি অনেকটাই কমপ্লিট করে দিতে পেরেছি। গ্রেট। তাইলে সহজাতভাবে আরেকটা কোশ্চেন মানে প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে এরকম যে এই যে মাইনিং, হুম। ড্রিলিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো তো বাংলাদেশে ডেফিনেটলি বুয়েটে পড়ানো হয়, বা আহ, বিভিন্ন টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে সেগুলোতে পড়ানো হয়। সো দেশে এবং দেশের বাইরে যদি কেউ এইসব বিষয় নিয়ে পড়ছে বা পড়তে চায়, আপনার কি মনে হয়, মানে ভবিষ্যৎ বলতে তো আমরা ক্যারিয়ার গ্রোথের কথাটা বলি, বা ক্যারিয়ারের সাথে সাথে যদি ইভেন কেউ যদি অন্টারপ্রেনারও হতে চায়, সে ধরনের কোনো সুযোগ সুবিধা আছে কিনা, বাট কিভাবে এগোনো উচিত? মাইনিং, অ্যাকচুয়ালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা মাইনিং কিংবা ড্রিলিং থেকে সম্পূর্ণ আলাদা। আচ্ছা। অ্যাকচুয়ালি মাইনিং ড্রিলিং এগুলো মোর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দিকে যায়। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে এগুলোর রিলেশন খুবই কম, প্রথমত আচ্ছা। ওই দিকটা। দুই নম্বর, দেশে আহ, খনিজ সম্পদ যে ইন্ডাস্ট্রিটা আছে সেটা এখনো পুরোপুরি ডেভেলপ না। হুম। সো দেশীয় কোম্পানিগুলো কিছু কাজ করে, এখানে আইওসি গুলা খুব একটা কাজ করে না। সো সে কারণে হচ্ছে কাজের সুযোগ এখনো যথেষ্ট সীমিত যারা এখানে ক্যারিয়ার গড়বেন। এটা যারা আমার আন্ডারে মাস্টার্স করতে তাদেরকে আমি বলতাম। বাইরের দেশে যেটা হচ্ছে যে এখন পর্যন্ত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা পেট্রোলিয়ামের যথেষ্ট আহ, আমি বলবো যে চাহিদা আছে। কারণ এটা কাইন্ড অফ লাইক খুবই, এক হচ্ছে এই কাজের মধ্যে রিস্ক আছে। সো যেসব লোকজন কাজ জানে তাদের চাহিদা সব জায়গাতেই আছে, এবং যারা এই সাবজেক্টের সম্বন্ধে জানে। সো কেউ যদি বিদেশে গিয়ে স্থায়ী হতে চায় বা বিদেশে ক্যারিয়ার করতে চায়, সেক্ষেত্রে আমি মনে করি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিং এগুলো খুবই ভালো সাবজেক্ট। আর ওকে। হুম। এন্টারপ্রেনিয়ার হিসাবে সার্ভিস কোম্পানি অনেকেই কাজ করে। আহ, যেটা হচ্ছে যে নর্মালি এগুলো বড়, প্রথমত এটা কাইন্ড অফ লাইক এ বড় কোম্পানির মনোপলি। কারণ এই ইন্ডাস্ট্রিতে কাজের রিস্ক এত বেশি, রিস্ক মানে আমি
সেফটির কথা বলছি না, আমি বলছি যে অর্থনৈতিক রিস্ক এত হুম, বেশি যে অ্যাকচুয়ালি বড় কোম্পানি ছাড়া এখানে পারফর্ম করা খুবই কষ্ট। এমন যদি সার্ভিস প্রোভাইডার হওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে যে এন্টারপ্রেনিয়রশিপ এখানে কাজ করা সম্ভব। যেটা আচ্ছা। আমি যখন আমি শেভরন ছিলাম, আমি দেখেছি বাংলাদেশে বেশ কিছু কোম্পানি করেছে হুম। সার্ভিস প্রোভাইডার হিসেবে। সো ওই দিকে একটা ভালো কাজের সুযোগ আছে। আচ্ছা, ওকে, ওকে। আমার একটু জানার আগ্রহ আছে যে শেভরনে যখন আপনি কাজ করতেন তখন তো আম, কতগুলো ড্রিলিং জন্য আপনি সফলভাবে করেছেন, যেগুলো আমি হুম। পড়তেছিলাম, মনে নাই। তো ওই সময়ের অভিজ্ঞতা যদি একটু বলতেন যে কেমন করে দিনগুলো যেত আসলে, বা অভিজ্ঞতা কেমন, মানে এটা তো মানে বাংলাদেশি হিসেবে আমার তো মনে হয় যে আমি মানে আমি জানি না আসলে। অভিজ্ঞতা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ডিফারেন্ট। হুম। অফিস কাজের চাইতে সম্পূর্ণ ডিফারেন্ট আমি বলবো। আহ, প্রথমত পুরো ওয়ার্ল্ডেই ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কে কাইন্ড অফ লাইক রাফ লোকজনের জায়গা ধরা হয়। এই কাইন্ড অফ লাইক আপনার ধরতে পারেন যে কাউবয় টাইপের, আমরা যে ওয়েস্টার্ন টাইপের লোকজন দেখতাম, সেই টাইপের লোকজন দিয়ে ভরা। এরা হচ্ছে খুবই কড়া, খুবই স্ট্রিক্ট, এবং তাদের লাইক আমাদের নর্মাল চাকরিতে যে এটিকেট আছে এ আছে, কোনো কিছু এখানে ফলো করা হয় না। এর কারণ আছে। কারণ হচ্ছে এখানে যারা কাজ করে, যারা হচ্ছে লিডারশিপ পজিশন থাকে, আমি অ্যাকচুয়ালি চাকরিতে শুরু করেছিলাম লিডারশিপ পজিশন থেকেই, যে আমার ট্রেনি লিডারশিপ, দেন ধীরে ধীরে ওই ফিল্ড লিডারশিপে যাওয়া। তো লিডারশিপ পজিশনে যারা থাকে তাদের যেটা হচ্ছে, তাদেরকে যে বিষয়ে খেয়াল রাখতে হয় যে এই এক একটা ড্রিলিং ফিল্ডে যখন ড্রিলিং হয় তখন রেগুলার হচ্ছে যে $2 থেকে $3 লাখ খরচ হয়। একটা বাপরে। নর্মাল বাংলাদেশে যদি হয়, যদি সেটা হয় অফশোরে কিংবা সমুদ্রের মাঝখানে, সেখানে দিনে $1 থেকে দেড় মিলিয়ন, কখনো কখনো তার চেয়ে বেশি খরচ হয়। বাবা, টু মাচ। ওকে। সো ওইখানে যারা থাকে তাদেরকে 1 ঘন্টা, 1 মিনিটও যদি টাইম বাঁচানো যায় সেই টাইমটা বাঁচাতে হবে। হুম। এবং সেটা স্ট্রিক্ট হয়ে যদি সে বাঁচাইতে পারে, সে যদি লোকজন চাকরি খেয়ে দিয়েও হচ্ছে যে 10 মিনিট টাইম বাঁচাতে পারে, সেটা হচ্ছে যে মানে কোম্পানিগুলা তার জন্য তাকে থ্যাংক ইউ বলবে। হুম। তো সবকিছু স্ট্রিমলাইন রাখা, রাখা, এটা হচ্ছে এখানে খুবই বিশাল একটা ব্যাপার। তো এই কারণে হচ্ছে যে ড্রিলিং ফিল্ড যারা কাজ করে তাদের সবাই হচ্ছে যে একটু রাফ টাইপের হওয়া লাগে। আর এখানে হচ্ছে প্রচুর হেভি মেশিনারি, এবং ইটস নট লাইক এ কারখানা। কারখানায় হচ্ছে যে আমি যে কাজটা করছি আমি ওইটাই কন্টিনিউসলি করে যাচ্ছি। হুম। এখানে হচ্ছে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, এবং স্টেপগুলো প্রত্যেকটা চেঞ্জ হয়, এবং প্রত্যেক ড্রিলিং হচ্ছে ডিফারেন্ট ড্রিলিং। সো প্রসেস চেঞ্জ হয়, আমার কাজ চেঞ্জ হয়। আমি লিডারশিপ হিসেবে আমি দেখবো যে আমার আহ আগের বার আমি যে প্রবলেমগুলো ফেস করে আসতেছি, এবার হচ্ছে সম্পূর্ণ নতুন প্রবলেম আসতেছে। তো এই কারণে ওইসব জায়গায় কাজ করতে একটু টাফ হয়ে যায়। ওয়ার্কিং এনভায়রনমেন্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম নর্মাল এনি কাইন্ড অফ অফিস জব। সেটা আপনি আহ, হয়তো দু একটা দেশে বেটার, কিন্তু অধিকাংশ দেশে সেম অবস্থা। তো ওইটার অভিজ্ঞতা বললাম, ওইটার অভিজ্ঞতাই বলবো। না, তারপরে তো আপনি করে আসছেন এটা, হ্যাঁ। ডেফিনেটলি করে আসছেন, কত বছর করে আসছেন সাকসেসফুলি, অনেকগুলো ড্রিল সম্পন্ন করেছেন তো। হ্যাঁ, বাংলাদেশে আমি ড্রিল করেছি সব মিলে মনে হয় কত, আহ আমি তো সংখ্যা ভুলে গেছি। এটা মনে হয় উম 12 অথবা 13টা ওয়েল। 12টার পরে মতো। থাইল্যান্ডে যখন কাজ করেছি অফশোরে, তখন মনে হয় 74টা ওয়েল। বাপরে বাপ, অনেক, অনেক। হুম। তো এই যে যেটা বলতেছিলেন যে কাজটা হচ্ছে লিডারশিপটা এমন যে হচ্ছে যে আপনাকে অনেক রাফ হতে হয়, আপনার এমপ্লয়ীদেরকে মেনটেন করতে হয় ইন সাম পয়েন্ট, এবং তাদেরকে ম্যানেজ করতে হয় কারণ ইট ডিলস উইথ আ লট অফ মানি। তো এই পজিশন থেকে যখন শিক্ষকতা পজিশনে চলে আসলেন, আমার তো মনে হয় ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। সো এই দুইটার হচ্ছে যে মিশেলটা বা নিজেকে কিভাবে পরিবর্তন করে স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করা বা হচ্ছে শিক্ষকতা করা, মানে এই ট্রানজিশনটাও যদি একটু আমাদেরকে শেয়ার করতেন। এখানে অ্যাকচুয়ালি খুব একটা ট্রানজিশন হয় না। নর্মালি আমরা যারা কাজ করি অয়েল ফিল্ডে, আমাদের হচ্ছে যে আমরা যে মোমেন্টে আমরা ওই দরজাটায় ঢুকি একটা ফিল্ডে, আমাদের ইয়া চেঞ্জ হয়ে যায়। এটা যে কারো, আমার সাথে যারা কাজ করতো, আমার যারা বস ছিল তারাও, যতক্ষণ আমরা ফিল্ডে থাকতাম, যতক্ষণ ধরে ওই 28 দিন কিংবা 14 দিনের টানা ইয়াতে থাকতাম, আমাদের হচ্ছে যে আমরা খুবই রাফ অ্যান্ড টাফ। যে মোমেন্টে ফিল্ড থেকে বের হয়ে আসলাম, একদম নর্মাল
মানুষ। তো অ্যাকচুয়ালি এখানে কোনো পরিবর্তন ছিল না, অ্যাকচুয়ালি আমি যেটা ছিলাম ওইটাই ছিলাম। আমাকে যে যখন ড্রিলিং এর কাজটা করতাম তখন হচ্ছে আমাকে একটু এক্সট্রা হইতে হইতো ওই সময়টার জন্য। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, এখন একটু একটু অফ অফ টপিক না, ঠিক আসলে তো আম, নরওয়ের জীবনযাত্রা কেমন? যেমন নরওয়ে তো আমরা জানি যে অনেক শীত, এবং আমাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে যেখানে অনেক সময় ধরে দিন থাকে, অনেক সময় ধরে রাত থাকে। যদি একটু নরওয়ের গল্প বলতেন, আমরা একটু শুনতে চাই। হ্যাঁ, যেটা জানেন ঠিক, অনেক শীত। অবশ্য আমি যে শহরে থাকি সেটা শীত হচ্ছে যে মানে সর্বোচ্চ আমি -5 পেয়েছি, সো অত শীত বলা যায় না। 3 বছরে যদি সর্বোচ্চ -5 পাওয়া যায়, আচ্ছা। তার থেকে কানাডার অনেক জায়গা হচ্ছে এর চেয়ে অনেক অনেক বেশি শীত। হুম। আর তবে আমার শহরের সমস্যা হচ্ছে প্রচুর বাতাস এবং প্রচুর ঠান্ডা বাতাস, যেটা খুবই বিরক্তিকর। দিন হচ্ছে এখন দিন বিশাল বড়, এবং বলতে গেলে রাত হয়ই না। রাত যখন হয় তখন হচ্ছে একটা আলো থেকে যায়। আবার যখন উইন্টার আসবে তখন হচ্ছে আবার রাতই রাত, দিনের সেই সূর্যের আলোটা বলতে গেলে দেখাই যায় না। সো এটা অ্যাকচুয়ালি একটু প্রবলেমেটিক। আমরা যারা বাংলাদেশে থাকি তারা অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে আমরা কি আরামে আছি। আমি বলবো যে রেগুলার মোটামুটি কাছাকাছি টাইমে দিন রাত পাওয়া পুরো বছর, এটা অ্যাকচুয়ালি মানসিক শান্তি, কতটা মানসিক শান্তি দেয় সেটা সম্বন্ধে আইডিয়া খুবই কম। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানুষজন একেবারেই নাই। মানে ঢাকায় আমরা যে পরিমাণ মানুষ দেখে অভ্যস্ত, তার ধারে কাছে না তার। আমি বলবো যে 5% আমি এখানে দেখি না। যে ভিড় জিনিসটা আমি কখনোই দেখি নাই। হুম। 2 একদিন হয়তো কোনো সামার দিনে কিংবা স্যাটারডেতে হয়তো মাঝে মধ্যে 2 একবার, এছাড়া আমি কখনো ভিড় দেখি নাই। সো আর আরেকটা জিনিস হচ্ছে ট্রান্সপোর্টেশনটা আরামের, জ্যাম নিয়ে চিন্তা করতে হয় না। খাবারটা আরামের, কিন্তু পরিবেশটা মানে ওয়েদারটা একটু আমি বলবো পেইন দেয়। কারণ বারবার আহ, এদের সাথে অভ্যস্ত হওয়া, যে কারণে উইন্টারে প্রচুর লোক ডিপ্রেশনে ভুগে হুম। আচ্ছা। ওয়েদারের কারণে। আহ আসলে সানলাইট পাওয়াটাও যে আসলে বরকত সেটাও আমরা এতদিন জানতাম না আর কি। তো এই যে যে সব সময় হ্যাঁ, রেগুলার সানলাইট পাওয়া, পাওয়া, এটা আসলে 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 কিংবা বৃষ্টিটাও ধরেন যথেষ্ট আরামদায়ক বাংলাদেশে, সেটাও অ্যাকচুয়ালি আমরা জানতাম না, হুম, আমি বলবো। এটা কাইন্ড অফ মনে হয় একটু দেশের বাইরে গেলে এরকম করে বোঝা যায়। তো বলছিলাম যে হচ্ছে দিনটা অনেক বড়, দিনটা বড় মানে কত ঘন্টার? 18 ঘন্টা? কাইন্ড অফ রাত কতক্ষণ হয় মানে 4-5 ঘন্টা। আমি যেহেতু সাউথে থাকি অনেক বেশি, সো আমরা একটু বেশি দিন পাই, আচ্ছা আচ্ছা। মানে কম দিন পাই এখন। কিন্তু আমি যদি আরো নর্থে চলে যাই তাহলে হচ্ছে 22-23 ঘন্টা, 24 ঘন্টা দিনও আছে। এটা তো আসলে মানে এক ধরনের, মানে আমাদের জন্য একটু মানসিকভাবে পেইন, মানে আমরা তো অভ্যস্ত না। যাই হোক, এই কথা বলতে বলতে যেটা আসে, আপনি যেমনটা বলছিলেন যে খাওয়া দাওয়া নিয়ে সমস্যা নেই, মানুষ 5%ও নাই, তো এই যে ধরেন এক ধরনের, মানে আপনি বুয়েটে পড়ছেন, ঢাকায় থাকছেন, থেকে থেকে অভ্যস্ত, তো এক ধরনের মনে হয় যে এই যে এত মানুষ, এরকম একটা পরিবেশ ডেফিনেটলি মিস করা হয়। কি মিস করেন আসলে, মানে এই এই কয় বছরে কি মিস করছেন বা কি মিস করেন? অনেক কিছুই, অবশ্যই ফ্যামিলি মিস করছি। ঢাকায় আমরা নর্মালি যদি বলি, আমরা যারা তরুণ কিংবা আমরা যারা এক- চাকরি বাকরি করি, আমরা একটু আমি বলি যথেষ্ট আরামেই থাকি। হুম হুম। আমাদের কাজ টাজ করে দেওয়ার জন্য বাসায় মানুষ আছে, যেটার জন্য আমাদের খরচ অ্যাকচুয়ালি খুবই ন্যূনতম খরচ করতে হয়। এখানে সবকিছু নিজেদের করা লাগে। আই মিন কাজ তো অবশ্যই এমন কাজকর্ম, লাইক ইলেকট্রিক্যাল সমস্যা ঠিক করা, দেন কি জানি এসি এর ফিল্টার পাল্টানো, সবকিছু কাজ নিজেকেই করতে হয়, যেগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, যেখানে সার্ভিস দেওয়ার লোক আছে ঢাকায়। আহ আরেকটা সমস্যা হচ্ছে ঢাকা শহরে ট্রান্সপোর্টেশন এই শহরে মোটামুটি বেটার, কিন্তু নরওয়েতে আমার মনে হয় যে গাড়ি ছাড়া নরওয়েতে মুভ করা একটু ঝামেলা। প্লাস আর ঢাকায় আরো যেটা মিস করি, ঢাকার ফ্রুটস গুলা মিস করি, খাবার দাবার মিস করি।
লাইক ঢাকাতে আমি বলবো মোহাম্মদপুরে আমার যতগুলো রেস্টুরেন্ট আছে ততগুলো রেস্টুরেন্ট খুব সম্ভবত এই পুরা শহরে নাই। ইভেন সামনে 3-4টা শহর মিলেও এতগুলো রেস্টুরেন্ট নাই। আচ্ছা। তো ঢাকা খাবার দাবারের একটা মজা ছিল যে প্রচুর খাবার, আমি টেস্ট চেঞ্জ করার প্রচুর উপায় আছে। হুম। আর ঢাকায় বাজারটা যে করা অনেক ইজি ছিল। এখানে একই জিনিস একই জায়গায় পাওয়া যায়, তো বাজার করাতে ঝামেলা, খেয়াল রাখতে কোথায় কম দামে পাওয়া যায়। সো ওইটা হচ্ছে আরেকটা সমস্যা। তো বেশি আমি ওয়েদারটাকে মিস করছি হুম। সবচেয়ে বেশি। তো খাবার দাবার নিয়ে কথা নিয়ে একটু যদি বলি, আমি যে আমার হয়তো মনে নাই যে আপনি ফুডি কিনা, আমরা যখন একসাথে কাজ করতাম ক্যানভাসে কিছু সময়, ওরকম ভাবে বোঝা হয়নি। তো খাওয়া যদি মিস করেন, কি ধরনের খাওয়া মিস করেন এবং কিভাবে সেগুলা হচ্ছে মানে রেপ্লিকেট করার চেষ্টা করেন, আমি জানি না আসলে এখানে অত বাংলাদেশি ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় কিনা। বাংলাদেশি ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় না খুব একটা, কারণ এটা একটা কাইন্ড অফ লাইক এ মফস্বল। হুম। আমেরিকা কানাডার মতো এত বিশাল বাংলাদেশি ইয়াও নাই। তো কমিউনিটি নাই। হুম, তো সেই জন্য স্বাভাবিক বাংলাদেশি জিনিসপত্র পাওয়া যায় না। বাংলাদেশের প্রথমত মিস করি ফ্রুটস, ফলমূলগুলো মিস করি। হুম। Like এখন সামার, বাংলাদেশের চমৎকার সব ফলমূলগুলো আসতেছে। আম, কাঁঠাল, আহ, তরমুজ। হ্যাঁ, আমার পেয়ারা খুব পছন্দ ছিল, লাইক বড়ই খুব পছন্দ ছিল। এই হুম। জিনিসগুলো মিস করি। ফ্রুটসটা হচ্ছে প্রথমত মিস করি। দেন হচ্ছে নর্মাল অন্য খাবারগুলোও, লাইক মোগলাই, বিভিন্ন টাইপের মোগলাই খাবার হয়তো বাসায় চেষ্টা করি আমরা বানানোর, কিন্তু অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের স্বাদটা আর পাবো না। সম্ভব না, হ্যাঁ। দেন হচ্ছে ঢাকার, আমার খুব বাইরে চা খাওয়া খুব পছন্দ ছিল। এটা একটা কাইন্ড অফ লাইক এটাকে কি জানি শান্ত রাখার জন্য খুব ভালো কাজ করতো। ইনস্ট্যান্ট রিফ্রেশিং টাইপের একটা জিনিস ছিল এটা, তো এখানে হচ্ছে না। আহ খাবার দাবার বলতে গেলে সব ধরনের খাবারই, কারণ হচ্ছে এখানে ইভেন যেসব খাবার আছে সেগুলোর অনেক দাম। যেমন পেঁপে আমার পছন্দ, কিন্তু পেঁপের এখানে এই লেভেলের দাম। হুম। আহ, আম হয়তো মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু হচ্ছে বাংলাদেশের আম ওই কোয়ালিটির আম আমি এখন পর্যন্ত পাইনি। এরকম প্রচুর মিষ্টি আম কোথাও পাইনি। মেইনলি হচ্ছে এগুলাই সবচেয়ে বেশি মিস করি, ঢাকার রেস্টুরেন্ট গুলো মিস করি। ঢাকায় মোটামুটি আমার ধারণা সব ধরনের দেশের খাবারই পাওয়া যায়। এটা একটা সুবিধা। তো ওই যে যখন মিস করা হয় মানে ইউজুয়ালি ডে টু ডে লাইফে হচ্ছে কি ধরনের রান্না বান্না করেন বাসায় আপনারা, বা কি ধরনের খাবার খান? আমরা তো দেশি খাবারই চেষ্টা করি খাবার। হুম। নর্মালি এখন যেটা করছি একটু স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে আমরা হচ্ছে দুপুরবেলা শুধু ভাত খাই, রাতের বেলা চেষ্টা করি গ্রিল কিংবা কিছু একটা করে কোনো কার্ব কার্ব ছাড়া খেয়ে ফেলতে। হুম। হুম। সো তো ওই দিক দিয়ে একটু বেটার, এখানে আবার গ্রিল টিল এগুলো পাওয়া যায় ইজিলি, মাছ টাছ পাওয়া যায় প্রচুর। তো তো নর্মাল ডের কথা জানলাম। তো আম, আমি জানি যে বিদেশে আসলে উৎসব মানে আমাদের যে উৎসবগুলো ধরেন ঈদ, পহেলা বৈশাখ বা আমাদের যে বিভিন্ন ধরনের ছোটখাটো উৎসবগুলো, এগুলো তো আমার মনে হয় না ওইরকম ভাবে খুব করার সুযোগ থাকে। বাট তারপরেও দূর থেকে হয়তো বা এক ধরনের নৈকট্য অনুভব করার জন্য আমরা বাসায় কিছু রান্না বান্না করি বা নিজেরা হুম। সুন্দর কাপড় চোপড় পরি। কিভাবে উৎসবগুলো পালন করেন আপনারা? আহ উৎসবগুলো অ্যাকচুয়ালি ঘরোয়া ভাবে পালন করা হয়। ঈদের সময় ঈদিন কেউ না কেউ দাওয়াত দিবে, তার বাসাতেই হচ্ছে সবাই গিয়ে অনেক রাত পর্যন্ত আড্ডা মারা, হুম। যেটা আমার ধারণা সব প্রবাসীরাই করে। হুম, এক্স্যাক্টলি। আমাদের এখানে কোনো বাংলাদেশি অর্গানাইজেশন নাই, সো হচ্ছে ওরকম কালচারাল প্রোগ্রাম হয় না। আমি আগে যে শহরটায় ছিলাম ট্রন্ডিম, সেখানে একটা বাংলাদেশি অর্গানাইজেশন ছিল, ওরা হচ্ছে খুব ভালো কাজ করে। ওরা প্রত্যেক ঈদে প্রোগ্রাম করে, দেন প্রত্যেক জাতীয় দিবসে প্রোগ্রাম করে আলাদা আলাদা। ওই ধরনের কিছু আবার এই শহরটাতে নেই। একটা অর্গানাইজেশন করার চেষ্টা করা হয়েছিল, দেন হচ্ছে আবার ঝগড়া লেগে দুই ভাগ হয়ে লাস্টে একটা হইলো না। আহ, যেটা আচ্ছা। আমার ধারণা এটাও একটা কমন বাংলাদেশি ট্রপ। হুম। তো ঈদ গুলা নর্মালি ওইভাবেই যায়। আমরা নিজেরা কিছু রান্না করি, বন্ধু বান্ধবের বাসায় যাই, তারপর আড্ডা মারি, চলে আসি। আচ্ছা, আচ্ছা। ওকে, বুঝতে পারছি। এটা নর্মাল বাংলাদেশি কমিউনিটি তাইলে আপনার শহরে বা মফস্বলে ওইরকম ভাবে খুব বেশি প্রমিনেন্ট না। না, জাস্ট
টোটাল 50 থেকে 60টা ফ্যামিলি। তাও তো ভালো। হুম। তাও তো বেটার। তো হুম। এমনিতে শাক পাতা মাছ এগুলো রান্না করা হয়? মাছ তো ডেফিনেটলি নরওয়েতে খুব ভালো পাওয়া যায় সো হ্যাঁ, ফার। মাছ খুবই ভালো পাওয়া যায়। শাক টাক পাওয়া যায় হুম। ওখানে, এশিয়ান দোকানগুলোতে মাঝে মধ্যে পাওয়া যায়। মানে স্পিনাচের বাইরে নর্মালি আমরা যে শাকগুলা খাই, লাল শাক কিংবা পালং পাট শাক, এগুলা মাঝে মধ্যে পাওয়া যায়। তো ওইভাবে সবজিগুলো পাওয়া যায় এখানে। এখানে একটা সুবিধা আছে এই শহরটায়, যেহেতু এই শহরটা হচ্ছে মূলত ইন্ডাস্ট্রি সিটি, হুম। প্রচুর কোম্পানি হেড অফিস কিংবা ইয়াতে আছে। সো এখানে প্রচুর ইমিগ্রেন্ট থাকে, এবং এই জন্য হচ্ছে যে এশিয়ান দোকান বেশ কয়েকটা আছে, বেশ বড় আচ্ছা। বড় এশিয়ান দোকান আছে। সো তারা এশিয়ান। হচ্ছে অনেক ইন্টারেস্টিং আইটেম নিয়ে আসে। আচ্ছা, ইন্ডিয়ান সাউথ ইস্ট এশিয়ান এরকম তাই তো? না, মোস্টলি হচ্ছে আফগান দোকান বেশি ও আচ্ছা আচ্ছা। সামহাও। খুব সম্ভবত আফগানদের একটা অংশ হচ্ছে যেখানে আহ অ্যাসালাম নিয়ে এসেছিল, তো হুম। তাদের বংশধররাই। আর হচ্ছে ইন্ডিয়ান দোকান, রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান দোকান এখন পর্যন্ত একটা, না একটা শুধু আছে ইন্ডিয়ান দোকান, ছোট আচ্ছা। একটা দোকান আছে। আর এমনি হচ্ছে আফগান কিংবা ইয়েমেনি এই ধরনের দোকানগুলো বেশি। হুম। আর এই যে যেমনটা বলছিলেন যে হচ্ছে যে বুয়েটে পড়া হুম। অনেক দিন ধরে, এবং হচ্ছে যে বুয়েটের যে লাইফ, এটা তো ডেফিনেটলি মিস করা হয়। সাথে তো হুম। বন্ধুদেরকেও মিস করা হয়, পরিচিত মুখদেরকেও মিস করা হয়। কার কথা মনে পড়ে ইউজুয়ালি, বা কাদের কথা মনে পড়ে? ফ্যামিলি, ফ্রেন্ডস, এরাই তো। হুম। বিশেষ করে আমার বুয়েট পাশ করার পর আমার যেটা ক্লাসমেটদের মোটামুটি আমি দুঃখজনক ভাবে অত বেশি আমি বলবো না। আমি সবচেয়ে মিস করি হচ্ছে আমি, বলা যায় আমার 2010 থেকে আমার ফ্রি টাইমে একটা বড় বড় সময় কেটেছে উম্মাদে। তো উম্মাদে মানুষজনগুলোকে বেশি মিস করা হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে মানে কাজের পরিক্রমা বা এই যে চলতেছে এরকম করে, মানে সেলফ স্যাটিসফ্যাকশন তো এক ধরনের থাকা দরকার। তো হুম। মিস তো করেন, এইসব জিনিসপত্র আছে, নিজের খাওয়া দাওয়া যায় না, চা খাইতে পারেন না, ফ্রুটস খেতে পারেন না। তো মানে 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 প্রশ্নটা হচ্ছে যে মানে এই যে সবকিছু এগুলো মেনটেন করে এক জায়গায় থাকা, এরকম হুম। দূরে থাকা আত্মীয় স্বজনদের মধ্যে, মানে ফিলিংসটা ডেফিনেটলি প্রকাশ করা যাবে না, বাট কেমন ধরনের ফিলিংস, মানে কি মনে হয়? ফিলিংসটা অবশ্যই খারাপ লাগে। হুম। দেশে বিভিন্ন জনের বিয়ে হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, নানা রকম কিছু হচ্ছে, কেউ অসুস্থ হচ্ছে, আমি কখনোই কোনো কিছুই থাকতে পারছি না, সব ফোনের মাধ্যমে। তো এটা লেফট আউট মনে হয় সবকিছু থেকে। ওইটাই সবচেয়ে বড় সমস্যা। আর আচ্ছা। এখানে যারা থাকে, আমার তো এখনো পর্যন্ত আমি শিওর না আমি থাকবো কি থাকবো না। হুম। পিএইচডি শেষ হবে তারপর আমি চিন্তা করে দেখবো। খুব সহজে চলে আসে সময় নেওয়ার বেশি। কিন্তু যারা এখানে থাকে তারা যেটা মেইন, তারাও দেখলাম যে খুবই মিস করে সবকিছু, কিন্তু মেইন ইয়াটা হচ্ছে সিকিউরিটি। তার ওই এই ভয়ে সে, সিকিউরিটি বলা হয় ভাই, এই সিকিউরিটিটা আসলে কিসের সিকিউরিটি? কত ধরনের সিকিউরিটি? অ্যাকচুয়ালি তারা যেটা করে, এটা মোহাম্মদ মেয়েদের মাঝখানে বেশি দেখেছি আচ্ছা। দুঃখজনক ভাবে। এটা হচ্ছে যে তারা আহ যেটা নিয়ে কথা বলে যে এই শহরে আমি যেভাবেই চলি, রাস্তাঘাটে হাঁটি, আমাকে কেউ তাকায় না কখনো আমার দিকে, অন্য দৃষ্টিতে কেউ টাচ করে না। হুম। কেউ টিস বাসে করে? উঠি, ইয়াতে থাকি, এবং ওইটাই তারা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা তারা ছেড়ে আসতে চায় না, এই জিনিসটা তারা সবচেয়ে বেশি ভয় পায়। And যদি আমি মেয়েদের কমিউনিটি বাদ দিই, ওভারঅল হচ্ছে যে সিকিউরিটি বলতে কি বোঝায়? এটা কি টাকা পয়সা কামাই করা সিকিউরিটি, বা হচ্ছে যে আপনার কোনো ধরনের মাগিং হচ্ছে না, বা কোনো পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশন নাই? কোন ধরনের সিকিউরিটিকে ইউজুয়ালি, মানে আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে যদি একটু বলেন যে কি ধরনের সিকিউরিটি আসলে প্রেফার করে লোকজন বা থাকতে চায়? আহ মেইনলি হচ্ছে সেফটি, ওইটা নিয়ে বেশি কনসার্ন আমি। পলিটিক্যাল আনরেস্ট ইয়াতে এগুলো নিয়ে খুব একটা কনসার্ন, যে এদেশে রাজনীতি ভালো, এই ভালো সেই ভালো, এগুলো নিয়ে আমি কখনো কাউকে খুব একটা কথা বলতে দেখিনি। হুম হুম। ওকে, মেইনলি কনসার্ন যেটা, এটা হচ্ছে যে চুরি হয় না, ডাকাতি হয় না, মাগিং নাই, পুলিশের কাছে গেলে পুলিশ হেল্প করে। আই মিন, অন্যদিক থেকে চিন্তা করলে বলা যায় যে তারা যে কারণে সন্তুষ্ট বা যে কারণে থাকতে চায়, এটা কারণ হচ্ছে এখানে তারা আহ, একজন নাগরিকের যে সুযোগ সুবিধা সেটা পাচ্ছে। হুম। তারা নাগরিক না যদিও, মানে, কিন্তু একজন হিউম্যান বিং
পয়েন্ট থেকে যদি বলি, যে ধরনের ফ্যাসিলিটি গুলো মৌলিক চাই সেগুলো সুবিধাগুলো। চাচ্ছে। সো ওইটা থেকে তারা বেরোতে চায় না। তখন তারা মানে দেশে যদি থাকে, আমার তো ফ্যাসিলিটি অর্ধেক কমে যাচ্ছে। এবং আহ, অনেকে নিজে এভাবে যদি চিন্তা করে, যে এটা অনেকটাকে বলতে পারেন যে একজন হিউম্যান বিইং মনে হচ্ছে সে একটা সম্মান পাচ্ছে, কিন্তু দেশে গেলে হয়তো তার যে ইয়াটা পাইতো সেটা থেকে বের হয়ে যাবে। হিউম্যান হিসেবে সে আহ যতটুকু উপরে আছে সেই ইয়াটা নেমে যাবে। মানে ওই সেটাই মৌলিক সম্ভবত সুবিধাগুলো বেশিরভাগ পাবে লোকজনের না। কনসার্ন। হ্যাঁ। ওই মৌলিক সুবিধাগুলো আসলে সে বাংলাদেশে আসলে আসলে ওইরকম ভাবে মেনটেন হ্যাঁ। করা সম্ভব না। হ্যাঁ, তার কাছে মনে হয় যে এখানকার গভর্নমেন্ট, আমি ইমিগ্রেন্ট হয়ে যাওয়া হয়, আমাকে একটা রেসপেক্ট দিচ্ছে। আচ্ছা, তো ইমিগ্রেন্ট কথা যেহেতু বললেন, আমি একটু জানতে চাই যে এখানে নরওয়েতে আসলে ইমিগ্রেন্ট হওয়ার বা পিআর পাওয়ার আম, হুম। সুযোগ কতটুকু, এবং যদি সুযোগ থাকে তাহলে হচ্ছে যে প্রসেসটা কি, আপনি যদি জানেন যদি আমাদেরকে একটু জানাতেন। বাইরে থেকে অ্যাপ্লিকেশন করে পিআর পাওয়ার সুযোগ তেমন একটা নেই। হুম। এরা কাইন্ড অফ ক্লোজড অফ কান্ট্রি। আচ্ছা। একটু নরওয়েজিয়ানরা একটু হচ্ছে নিজে, এটা এয়া না, তারা রেসিস্ট না, কিন্তু তারা হচ্ছে নিজেদের ইন্ট্রোভার্ট টাইপের লোক। হুম। তাদের দেশে এরকম ইন্ট্রোভার্ট টাইপ মেনটেন করে ওরা। এখানে যদি কেউ পিআর পাইতে চায়, তাকে 3 বছর চাকরি করতে হবে। ওকে, 3 বছর যদি সে চাকরি করে, সেক্ষেত্রে সে অ্যাপ্লাই করার মাত্র পিআর পেয়ে যাবে। আচ্ছা, সো পিআর পাওয়ার কন্ডিশন কি হচ্ছে যে চাকরি করা এবং চাকরিতে থাকা এরকম কিছু, নাকি এখানে যারা পিআর পেয়ে আছে, ধরেন আপনি বললেন 50 জনের মতো বা 50টার মতো ফ্যামিলি বাঙালিরা আছে, এরা হুম। কি অধিকাংশই পড়াশোনা করতে এসেছে নাকি পিআর? অধিকাংশ পড়াশোনা করতে এসেছে, এবং পড়াশোনা শেষে এখন চাকরি বাকরি করছে অনেকেই। আচ্ছা, সো তারপর কি আসলে ইমিগ্রেন্ট ভিসা পায় নাকি হচ্ছে যে আপনার সিটিজেন হিসেবে থেকে যায়? সিটিজেন হিসেবে থেকে যায় নর্মালি। এখন 6 বছর এখানে থাকলে, এবং আপনার তোমার যদি এখানে চাকরি থাকে, উইথ মিনিমাম স্যালারির চেয়ে বেশি একটা মার্ক আছে, সেই লিমিটের বেশি যদি স্যালারি হয়, যেটা খুব একটা বেশি না, মিনিমাম স্যালারি পাইলেই হয়, তাহলে সে হচ্ছে 6 বছর থাকার পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা। আচ্ছা। তার জন্য আর কিছু শর্ত আছে, তাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তারপর ওদের একটা এক্সাম আছে, সোশ্যাল এক্সাম, ওইটা পাস করতে হবে। আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছি। তো যদি কোনো রিজার্ভেশন না থাকে, আপনারটা বলার দরকার নেই, এমনিতে ইন জেনারেল যারা হচ্ছে যে বাংলাদেশিরা এখানে কাজ করে, যে ধরনের কাজ করে, এদের মানে স্যালারি রেঞ্জটা কেমন, বা কি ধরনের স্যালারি তারা হচ্ছে যে আপনার ইনকাম করতে পারে? নর্মালি যারা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, তারা হচ্ছে বাংলাদেশি টাকায় 70 থেকে 1 কোটি, বাংলাদেশি টাকায় 70 থেকে 1 কোটি পার ইয়ার পাবে, পার ইয়ার কাইন্ড পাবে? অফ পার ইয়ার। হুম। আর আহ, ডাক্তাররা অনেক বেশি পায়, অলমোস্ট ডাবল এর। আচ্ছা। কিন্তু ডাক্তার হইতে হলে অনেকগুলো স্টেপ পার করে আসতে হয়। আচ্ছা। ইউকে কিংবা ইউএস এর চাইতে কঠিন ডাক্তার হওয়া Okay. এখানে। আচ্ছা, তাহলে তো ভালো, কিন্তু ডেফিনেটলি এই যত টাকা পায় তার থেকে তো একটা বড় অংশ আবার ট্যাক্সে চলে যায়। হ্যাঁ। বড় অংশটা ট্যাক্সে চলে যায়, কারণ হেলথ বেনিফিটস আছে, তারপরে আরো অনেক হ্যাঁ, সেফটি নেট গুলো আছে। হ্যাঁ। এখানে ট্যাক্স, লোকজন ট্যাক্স দিতে অ্যাকচুয়ালি বিরক্ত হয় না, কারণ হচ্ছে তারা অনেকগুলো সুযোগ সুবিধা পায়। অবশ্যই। অবশ্যই। প্লাস তারা পেনশন পাবে হুম হুম। আসে। সো এই টাকা পয়সা জমানোর সমস্যায় আর কাউকে যেতে হয় না। আর এটা হেলথ একটা বেনিফিট তো ভালো। আছেই। হ্যাঁ, হ্যাঁ, যে পেনশন পায় আসলে ওই সেভ করার হচ্ছে তাড়নাটা খুব বেশি, বাংলাদেশিরা যেমন যেমন সেভ করতে চায়, ব্যাংকে টাকা হ্যাঁ। রাখতে চায়, ওরকম অপশন নেই। তো ভাই, আরেকটা কোশ্চেন দিয়ে একটু আমি জানতে চাই যে আপনি যেমনটা বললেন যে হ্যাঁ, কাজের ক্ষেত্র আছে, তো আপনার শহরে তো ইন্ডাস্ট্রি আছে অনেকগুলা, বড় বড় কর্পোরেট অফিসে, হেড অফিস, কি হুম। ধরনের কাজ অ্যাকচুয়ালি হচ্ছে যদি কেউ ইমিগ্রেন্ট হিসেবে চাকরি নিয়ে আসতে চায়, কোন সেক্টরটা বা কোন ধরনের সেক্টরগুলো খুব বেশি আপনার ভালো বাংলাদেশিরা বিবেচনা করতে পারে? এটা তো অ্যান্সার তো ইজি, তো আমরা সবাই সেম জিনিস বলবে, আইটি। আইটি। আচ্ছা। হ্যাঁ, কারণ যে ইন্ডাস্ট্রি আগে হোক না IT। কেন, সবার আইটির লোক লাগবেই। আইটি, কম্পিউটার, যারা কোডিং জানে, পাইথন জানে, এরকম লোকজনকে এখন খুবই দরকার। হুম। বাংলাদেশি স্টুডেন্টরা যারা আইটি নিয়ে এসেছে, তারা মোটামুটি সবাই স্টুডেন্ট থাকা অবস্থায় জব জোগাড় করে ফেলতে পেরেছে আচ্ছা। কর্পোরেট। হুম।
অন্য এগুলার খুব কষ্ট হয়েছে, কারণ এবং আইটি হচ্ছে ওয়ান অফ দ্য সেক্টর, নট ইন নরওয়ে, আই থিঙ্ক ইন অল অফ দ্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আর মেবি লট ও, অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রি, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কম। এক্স্যাক্টলি। হুম। টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ জানলেই হলো। হ্যাঁ, অন্য অনেকগুলো সেক্টর হচ্ছে ল্যাঙ্গুয়েজ জেনে আসতে হবে, ল্যাঙ্গুয়েজ ছাড়া চাকরি করা যায় না, কিন্তু আইটি আমার যতদূর দেখেছি যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কম। আচ্ছা, আইটি বাদে আর কি সেক্টর আছে আপনার মনে হয়, বা আপনি যেটা দেখেছেন, কথা বলে জেনেছেন? নার্সিং ইজ এ খুবই ভালো সেক্টর, নট নরওয়ে, ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড। এবং নার্সদের খুবই দেওয়া হয়, ইম্পর্টেন্স দেওয়া হয়। এআই এটা আইটির সাথে রিলেটেড, বাট স্টিল এ গুড সেক্টর। নর্মালি আমি দেখেছি এআর লোকজন সবচেয়ে সমস্যা পরে আমি দেখেছি যারা মার্কেটিং বা এই ধরনের বিজনেস এআই থেকে আসে, কারণ তাদের চাকরি পেতে হলে অনেক ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ যেন অনেকে অ্যাটাক করে তারপর চাকরি পেতে হয়। তার মানে বিজনেস, সোশ্যাল সায়েন্স এগুলা কম্পারেটিভলি একটু টাফ কাইন্ড অফ। দুইটা ফ্যাম। সো আইটি বা আপনার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা হ্যাঁ, এআই কিংবা হচ্ছে হেলথ, এগুলা খুবই প্রমিজিং সেক্টর যেখানে বাংলাদেশে হ্যাঁ। কাজ করতে পারে। আচ্ছা, তো আপনি তো অনেকদিন ধরে মাস্টার্সও করেছেন এখানে, আবার এখন পিএইচডিও করছেন। সো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এবং ওভারঅল ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে এক ধরনের আইডিয়া আছে। নরওয়ে বাদে আর কোন দেশগুলো আপনার মনে হয় যে বাংলাদেশিরা চেষ্টা করতে পারে যাওয়ার জন্য, পড়াশোনা এবং বোধ চাকরির জন্য বা থাকার জন্য ইভেনচুয়ালি? অথবা ইউরোপের অধিকাংশ মিডল সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে সেগুলো যথেষ্ট বেটার। পোল্যান্ড, হাঙ্গেরি, ওই বেল্টের দেশগুলা। স্ক্যান্ডিনেভিয়া আমি বলবো খুবই বেটার, কারণ হচ্ছে এখানে মানুষজনকে গুরুত্ব দেওয়া হয়, অ্যাজ লং এজ ইউ ক্যান কাম ইন উইথ লিগালি। জার্ম এবং স্ক্যান্ডিনেভিয়া একটা বড় সুবিধা হচ্ছে এখানে রেসিজমটা খুবই কম। অনেক লোক আছে যারা সারা জীবন কাটিয়ে দিয়েছে, কোনো ইয়া পায়নি। জার্মানি জার্মানি ওখানে একটু বেশি, কিংবা ওই বেলতে জার্মানি, অস্ট্রিয়া, ওইসব জায়গায়। কিন্তু হচ্ছে আহ ওইসব জায়গায় যদি ল্যাঙ্গুয়েজ জানা যায় তাহলে হচ্ছে কাজের বিশাল ক্ষেত্র আছে। বিশেষ করে জার্মানি, ওখানে আমি যত জানি যে ল্যাঙ্গুয়েজ জানা গেলেই আর কোনো চিন্তা করতে হয় না। হ্যাঁ, আমিও এরকম শুনেছি আসলে। সো এবং জার্মান জানা গেলে অ্যাকচুয়ালি ওইটার আশেপাশে অনেকগুলা ল্যাঙ্গুয়েজ বোঝা পসিবল হয়। তো এটা একটি বিশাল সুবিধা। গ্রেট। তো আমি ওইটাই বলছি। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, তা আর এমনি ওয়েদার ভালো চাইলে হচ্ছে পর্তুগাল। পর্তুগাল, আচ্ছা। হ্যাঁ, স্পেন বেটার ওয়েদার। হুম। কিন্তু স্পেন, পর্তুগাল তো মনে হয় না যে হচ্ছে আপনার মানে কাজের জন্য, মানে এই যে যে সেক্টরগুলো বলা হলো অত বেশি প্রমিজিং। ওই কাজের জন্য না, কেমিক্যালের জন্য বেটার, কিন্তু পেট্রোলিয়াম জন্য অত তাদের শোনা যায়নি। আচ্ছা, কিংবা আইটি টাইটি এগুলো নিয়ে হচ্ছে যে কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, আইটি নিয়ে সব জায়গাতেই কাজ করার সুযোগ আছে। আচ্ছা, তো আমরা অনেক গুরুগম্ভীর কথাবার্তা বললাম। আমি একটু জাস্ট একটু মানে একটু মজার ছলে জিনিসপত্র জানার চেষ্টা করব যে, যেমনটা বলছিলাম যে বাংলাদেশ থেকে চলে আসছেন, অনেক খাবার মিস করেন। যে আপনার মানে ফ্রুটস তো ডেফিনেটলি আছে, বা ফ্রুটস বাদে সেভরি আইটেমের মধ্যে কি ধরনের খাবার আপনার বাংলাদেশি খাবার সব থেকে পছন্দ? আহ চটপটি, ফুচকা, আহ বিরিয়ানি। বিরিয়ানি সব জায়গার না, দেন আমার স্টারের খাবারগুলো পছন্দ ছিল, স্পেশালি লেগ রোস্ট, আচ্ছা। এই জিনিসগুলাই আর কি। আচ্ছা, আর তো এখানে যখন নরওয়েতে যখন থাকেন, তো নরওয়েতেও তো হচ্ছে নরওয়েজিয়ান বিভিন্ন ধরনের বা ইউরোপিয়ান স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন ধরনের কুইজিন পাওয়া যায়। ওদের খাবার তো টেস্ট করেছেন, ওদের খাবারের মধ্যে কি খাবার ভাল লাগে? নরওয়ের অ্যাকচুয়ালি ওদের খাবারের ইয়াতে খুব একটা সুবিধার না, হুম। কালিনারি কালচারটা। আহ এর মধ্যে হচ্ছে আমার আহ তবে ওদের ফিশ ইয়াতে খুবই ভালো, যেহেতু তারা ফিশের উপর নির্ভরশীল ছিল অনেক দিন ধরে। তো তাদের ফিশ আইটেমগুলো যথেষ্ট ভালো। আর এর বাইরে ওদের পায়েসের মতো একটা জিনিস আছে, রিসগ্রট নামে, সেটা খাওয়া হয়। একটু জেলি দিয়ে খায় ওরা। উম, এগুলাই, বাকি যেগুলো আছে সেগুলো কোনোটাই হচ্ছে যে নরওয়েজিয়ান খাবার না।
আচ্ছা, মানে এখন এটা ইন্টারন্যাশনাল কুইজিন হিসেবে আবির্ভূত হয়েছে, আফগানের অবস্থান উম, আছে, ইন্ডিয়ান আছে। হ্যাঁ, অন্যান্য দেশের এহাতে আছে। নরওয়েজিয়ানরা নিজেরাও হচ্ছে বাটার চিকেন প্রচুর খায়। আচ্ছা। তো বাটার চিকেন এখন হচ্ছে যে ইউরোপ জুড়ে মনে হয় একটা হ্যাঁ। ফুড হিসেবে হয়েছে। তো হুম। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি জানতাম যে আপনি ট্রাভেল অনেক পছন্দ করেন, এবং যখন হচ্ছে শেভরনে কাজ করছেন তখন হচ্ছে ট্রাভেল করেছেন বাংলাদেশে। কই কই ট্রাভেল করেছেন, এবং হচ্ছে কি ধরনের মজার জায়গা আপনার পছন্দ, বা কোন জায়গায় গেছেন, বা এখনো মনে হয় যে বাংলাদেশে গেলে 1 মাস 2 মাস পরে একটু ঘুরতে যাব? আহ, আমার তো সবচেয়ে পছন্দের জায়গা ছিল সেন্ট মার্টিন, আচ্ছা। অলওয়েজ। হুম হুম। আমি ওইটা কি এক নম্বরে রাখবো। আর এমনি পার্বত্য চট্টগ্রাম খুবই ভালো লেগেছে, অলওয়েজ। সিলেটেও খারাপ লাগেনি। সিলেটে হচ্ছে যে নর্মাল জায়গাগুলো যেখানে টুরিস্ট যেগুলো বাদ দিয়ে নর্মালি ঘুরতে আবার খুব মজা। হুম। আচ্ছা। শ্রীমঙ্গলের এগুলা মাঝখানে আমি যেহেতু অনেক রিমোট লোকেশনে কাজ করেছি, খুব চমৎকার কিছু জায়গা আছে। তো ওইসব জায়গাগুলো আমি বলবো যে দেশে গেলে যাওয়ার ইচ্ছা। তো তার মানে হিল ট্রাক্স এবং হচ্ছে সমুদ্র এর হ্যাঁ। মিশেল একটা জায়গায় যেতে আপনার ভাল লাগে। তো নরওয়ে তো দুর্দান্ত কিছু জায়গা আছে, লোকজন তো নর্দার্ন লাইট, অরোরা এগুলা হুম। দেখতে অনেক পছন্দ করে বা যায়, যেতে চায়, টুরিস্টরাও খুব। আপনার সুযোগ হয়েছে কিনা যাওয়ার জন্য? গেলে একটু অভিজ্ঞতাটা বলবেন। আর হচ্ছে যে মানে কোথায় যেতে চান নরওয়ে দেখতে, বা কি দেখার আছে নরওয়েতে? ডেফিনেটলি অনেক কিছু। নরওয়েতে অনেক জায়গাতেই যাওয়ার ইচ্ছা আছে। সমস্যাটা হচ্ছে ট্রান্সপোর্টেশন একটা বড় সমস্যা। নরওয়ে ঠিক আহ, আমি বলবো ট্যুরিস্ট এয়া কান্ট্রি না। ওকে। এখানে হচ্ছে যে ফেভারিট জায়গাগুলোতে যেতে মানে গাড়ি ছাড়া পসিবল অনেক কিছু করা। আন্ডারস্ট্যান্ড। আর আমি হচ্ছে গাড়ি, আমি ড্রাইভিংও পারি না। আচ্ছা। তো এটা হচ্ছে আমাকে বিশেষভাবে ইয়া করে রেখেছে আমি বলবো। এমনি আমি বার্গেন বার্গেন হচ্ছে আমার সেকেন্ড বিগেস্ট সিটি, সেখানে গিয়েছি। আহ আমার যেটা ইচ্ছা আছে যেসব জায়গায় যাওয়ার, ওদের অলেসুন বলে একটা জায়গা আছে, চমৎকার সব পাহাড়, সমুদ্র নিয়ে, সে জায়গাতে যাওয়ার ইচ্ছা। আটলান্টিক রোড বলে একটা ব্রিজ আছে, যেটা হচ্ছে সমুদ্রের উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে। আর আরেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, আহ লফোটান বলে একটা আইল্যান্ড আছে, ইন্টারনেটে দেখে নিয়ে না, খুবই সুন্দর। এই জায়গাগুলো আমার এখন যাওয়া হয়নি। এমনিতে হচ্ছে আমার ওদের বিখ্যাত একটা ট্রেন রাইড আছে, এটাকে ফ্লম ট্রেন রাইড বলে, সেখানে যাওয়া হয়েছে। এটা আগের বাড়ি যাওয়া হয়েছিল। বার্গেন সিটি তো খুবই সুন্দর, সেখানে যাওয়া হয়েছে। অসলো মোটামুটি যে টিপিক্যাল ইউরোপিয়ান সিটি। আচ্ছা। তো এটা নাথিং স্পেশাল আমি বলবো। আর নরওয়ের যেটা আমার বড় মজা মনে হচ্ছে, এটা আসলে আহ, বিভিন্ন লোকেশনে গিয়ে কিছু দেখার চাইতে ওই ট্রাভেল করাতে বেশি মজা। ওকে। একটা ট্রেনে চড়ে বের হয়ে যাওয়া কিংবা বাসে চড়ে বের হয়ে যাওয়া, পরিবেশ দেখতে দেখতে যাওয়া, সেটা হচ্ছে বেশি মজা। মানে সিনিক ওদের খুব ভালো, সিনিক রেদার ভিউটা খুব সুন্দর। রেদার দেন হচ্ছে যে কোনো এস্টাবলিশমেন্ট। যে ফাইনাল ডেস্টিনেশন চাইতে সিনিক ভিউটা ওদের বেশি সুন্দর। গ্রেট। আমার মনে হয় দুর্দান্ত হলো। তো হাজত ভাই, আমাদের হচ্ছে যে মানে আমরা সময় শেষ করে ফেলেছি। অনেক হুম। ধন্যবাদ আপনার মানে এই ব্যস্ত সময়ের থেকে আমাদেরকে একটা সময় দেওয়ার জন্য। আর কোনো হচ্ছে সমস্যা নেই। যে আবার কথা হবে, এবং আমরা ডেফিনেটলি হচ্ছে যে আপনার উত্তর উত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি। থ্যাংক ডেফিনেটলি ইউ। ফিরবেন, অথবা যেখানেই থাকুন না কেন আরো অনেক ভালো জায়গায় এবং ভালো কাজ করবেন, সেটাই প্রত্যাশা। এবং আপনার পরিবারের সবার প্রতি আমাদের ভালো উইশ থাকলো। আমরা ধন্যবাদ। আমরা আমাদের গল্প শেষ চলে যাব, মানে আলোচনা শেষ চলে যাব। আপনার যদি লাস্ট কোনো কথা থাকে, দেশে আপনার যারা বন্ধু বান্ধব পরিবার আছে যাদেরকে আপনি মিস করেন, তাদেরকে যদি কোনো ধরনের উইশ করতে চান, কোনো ধরনের কথা বলতে চান, বা কোনো ধরনের উপদেশ দিতে চান, আপনার যারা অনুজ আছে তাদেরকে দিতে পারেন, আমরা ডেফিনেটলি সেটা পৌঁছে দিব। ওয়েল, অ্যাকচুয়ালি এটা 1 বছর আগে বলতে পারলে ভালো হতো। যে কারণ 1 বছর আগে দেশ গঠনে আমার মনে একটা সুযোগ আসছিল। সো আমার, যে হোক, এটা আমার মতে যে আমার মনে হয় যদি বাংলাদেশের জাস্ট মানুষকে একটু আহ তাদের মৌলিক অধিকারগুলো দেওয়া যেত, আমার ধরেন আমরা অনেকেই দেশে ফিরে আসতে চাইতাম। আমাকে তো, আমার কথা বাদ দিলাম, কিন্তু বললাম যে আমরা এখানে যারা আছি অনেকেই হয়তো দেশে ফিরে যেত। তো আমাদের ইয়া করা উচিত যে মানুষের যে
ডিগনিটি ডিগনিটিটা আছে, সেটা যত আহ পুনরুদ্ধার করার একটা চেষ্টা করা হয়। হয়তো আমরা পারবো না, হয়তো ভবিষ্যতে কিংবা দেশে যারা আছে তাদের ভবিষ্যৎ এরা চেষ্টা করবে। যদি সেটা করতে পারে সেক্ষেত্রে হচ্ছে যে আমার ধারণা আমরা অনেকেই হয়তো আর এখানে থাকতে যাব না। আহ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় খুবই মানে মুভিং একটা আম, আপনি আন্ডারস্ট্যান্ডিং এর কথা বললেন। এটা মনে হয় আমাদের সব বাংলাদেশিদেরই এক ধরনের আক্ষেপ। এই ন্যূনতম হচ্ছে যে মৌলিক চাহিদা বা ডিগনিটি, মর্যাদাটা যদি থাকতো, সেটা যে কোনো পক্ষেরই বা যে কোনো সময়েরই হোক, আমরা হয়তো বা, যেমনটা সিঙ্গাপুর গড়ে উঠেছে, তারা দেশের বাইরে হুম। পড়াশোনা করেছে, ইভেন চায় না তারা দেশের বাইরে পড়াশোনা করে আবার দেশে চলে আসে, কারণ তাদের ওই সুযোগগুলো আছে। আমরা আশা করব যে অদূর ভবিষ্যতে হয়তোবা কোনো দিন কোনো প্রজন্ম আমাদের জন্য বা আমাদের দেশের জন্য এই সুযোগগুলো এনে দিবে, বা আমরা এরকম সুযোগগুলো পাবো। আমরা আমাদের আজকের বিদেশের গল্পের আলোচনার এখানে ইতি টানছি। সবাইকে ধন্যবাদ। একটু বলে রাখি যে এই গল্প শুধু হাজ্জাজ বিন ইউসুফের না, এটি আমাদের সবার, যারা জীবনের একটা অধ্যায় আমরা রেখে এসেছি দেশের মাটিতে, আর নতুন অধ্যায় শুরু করছি অজানা এক পৃথিবীতে, সেটা ইউরোপ হোক কিংবা নর্থ আমেরিকা হোক কিংবা ওশেনিয়ার কান্ট্রিগুলো হোক। শুনুন বিদেশের গল্প, যেখানে প্রতিটি গল্প এক অনন্য যাত্রা, স্বপ্নের পেছনে ছুটে চলা মানুষের অদম্য ইচ্ছার কথা আপনারা জানতে পারবেন আমাদের কাছ থেকে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ সবাইকে।